আসসালামু আলাইকুম। স্বাগতম প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ধারাবাহিক গণিত প্রশ্ন সমাধান সিরিজের 2 নং ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে 2009 সালে অনুষ্ঠিত পরীক্ষার পদ্ম 5 কোডের প্রশ্ন সমাধান। চলুন তাহলে শুরু করা যাক। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো এই সেটের ম্যাথ পার্ট শুরু হয় 10 নং থেকে। আমরা 10 নংটি দেখি। 10 নং প্রশ্নটি হচ্ছে যে 95, 87, 80, 84 ডট 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 এই ধারাটির অষ্টম পদ কত হবে। এখানে প্রথমে আমরা আগে পার্থক্যগুলা দেখে নেব যে প্রতিটি পদের পার্থক্য কত। আমাদের এখানে আছে 1, 2, 3, 4টি পদ। আমাকে বের করতে হবে 5, 6, 7, 8। আমাকে এই 8 নং পদটি বের করতে হবে। তো আমরা দেখি 95 থেকে 87 এর পার্থক্য এখানে আছে 8, এখানে আছে 8। 80 থেকে 87 এখানে পার্থক্য আছে 7। 74 থেকে 80 এখানে পার্থক্য আছে 6। তো আমরা দেখলাম যে এখানে 8, 7, 6 মানে 1 করে কমতেছে। তাহলে এখানে কমবে নিশ্চয়ই 5, এখানে কমবে 5, এখানে কমবে 4, এখানে কমবে 3, এখানে কমবে 2। তাহলে 74 থেকে আমরা যদি 5 মাইনাস করি তাহলে আমাদের এখানে হবে 69। আবার 69 থেকে 4 যদি আমরা মাইনাস করি তাহলে হবে এখানে 65। 65 থেকে আমরা যদি 3 মাইনাস করি তাহলে আমাদের এখানে হবে 62। 62 থেকে আমরা যদি 2 মাইনাস করি তাহলে আমাদের হবে 60। এটি একটি মানসিক দক্ষতার অঙ্ক। তো আমাদের অ্যান্সার হবে 60। তাহলে আমরা দেখি যে আমাদের অ্যান্সার 60। এরপরে পরের অঙ্ক আমরা দেখি। পরের 11 নং এটা একটি সাধারণ জ্ঞান। এরপরে 12 নংটা আবার ম্যাথ। তো 12 নং বলছে 2, 3, 1, 4 ধারাটির নবম পদ কত হবে। এটাও এমন একটি অঙ্ক, মানসিক দক্ষতা টাইপের। তো আমরা দেখি এটা 12 নং। তো এখানে আছে কি যে 2, 3, 1, 4। তো এখানে 4টি পদ দেওয়া আছে, আমাকে নবম পদ বের করতে হবে। তাহলে আমরা দেখি এটা 4, 5, 6, 7, 8, 9। তাহলে এইখানে যে পদটি হবে সেই পদটি আমাকে বের করতে হবে। তো আমরা দেখি যে এখানে কিভাবে পরিবর্তন হচ্ছে। 2, 2 থেকে 3, 3 থেকে আবার 1, 1 থেকে আবার 4। কখনো যদি আমরা তার মানে এখানে 2 থেকে 3 1 পার্থক্য, 3 থেকে 1 2 পার্থক্য, আবার 1 থেকে 4 3 পার্থক্য। তো এখানে পার্থক্যগুলো আমাদের হচ্ছে সমানভাবে হচ্ছে না। তার মানে এখানে দুইটি ধারা আছে। যখন দুইটি ধারা একসঙ্গে থাকে তখন পাশাপাশি দুইটি পদের এরকম পার্থক্যটা একই হয় না, ভিন্ন হয়। তখন আমাকে বুঝতে হবে যে এখানে দুইটি ধারা আছে। তার মানে একটা গ্যাপ দিয়ে আমাকে চিন্তা করতে হবে। 2 এরপরে 2 এর পর হবে 1। তার মানে এইটা একটা ধারা, এবং 3 এবং 4 এটা একটা ধারা। তাহলে আমরা আমাদের দেখি যে আমার কোন ধারাটি আমার দরকার। তাহলে আমার এই এক এখানে যদি 9 হয় তাহলে আমাকে লাগবে তারপর 7, 7-এর পরে লাগবে আছে 5, 5-এর পর লাগবে 4। তার মানে এই ধারাটা আমার প্রয়োজন। 2, 1 এইটা কিভাবে কমতেছে বা বাড়তেছে এটা। তাহলে 2 তারপর হচ্ছে 1। তাহলে এটা যদি আমরা সংখ্যা রেখা থেকে দেখি তাহলে 2, 1 তারপরে কমলে হয় 0। তার মানে এইটাতে হবে 0। এরপরে এক ঘর বাদ দিয়ে মানে পরের ধারার জন্য একটা ঘর আমাকে বাদ দিতে হবে। এরপর হচ্ছে 0-এর পরে হবে -1। তারপরে আবার এর সঙ্গে যদি এক এক করে কমতেছে আর কি, 1-এর সঙ্গে -1 করলে 0 হয়, 0 থেকে -1 করলে মাইনাস হয়, -1 থেকে আবার যদি -1 করি তাহলে -2 হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে -2। অ্যান্সার -2। এরপর আমরা পরের অঙ্ক দেখি। পরের 13 নং এটি অন্য ধরনের একটা প্রশ্ন। এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, বিজ্ঞানের। এরপরে আমাদের 14 নং আছে ম্যাথ। 14 নং কি বলছে যে 30 গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অকটেনের অনুপাত 7:3। এতে কার আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 3:7 হবে। তো আমরা পূর্বের ক্লাসে দেখেছি যে আমাদের যদি কখনো অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা অনুপাত থেকে এক্স ওর সঙ্গে যোগ করে, মানে যোগ বলতে এক মানে 7:3 যদি হয় তাহলে আমরা 7x আর 3x। তো এভাবে আমরা ধরে নেব যে ওই যে জিনিসটির অনুপাত দেওয়া আছে সেই জিনিসটির পরিমাণ কত হবে অনুপাত থেকে আমাকে ধরে নিতে হবে। তাহলে আমাকে এখানে মোট দেওয়া আছে যে 30 গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোল, মানে অকটেন এবং পেট্রোলের মোট আছে হচ্ছে 30 গ্যালন মোট পরিমাণ। তো এখানে রেশিও দেওয়া আছে যে পেট্রোল ও অকটেনের অনুপাত আছে 7:3। তাহলে এই 7 আর 3 কে
এর সঙ্গে আমি এক্স নিয়ে আমি পেট্রোল এবং অকটেনের অনুপাত পরিমাণ ধরে নেব। তাহলে আমি ধরি, তো আমরা লিখি যে 14 নং, যে ধরি পেট্রোল পেট্রোল আছে 7x, অকটেন আছে 3x। এখন 7x আর 3x আমি ধরে নিলাম, কিন্তু এখানে দেয়া আছে 30 গ্যালন মোট। তার মানে প্রশ্ন মতে হবে কি, প্রশ্ন মতে আমার এই দুইটার যোগফল হবে 30 গ্যালন। 30 গ্যালন, এই দুইটার যোগফল হবে 30 গ্যালন। তাহলে 7x যোগ 3x ইজিক্যাল টু 30, বা 7 3 10x ইজিক্যাল টু 30, বা x ইজিক্যাল টু 3। তাহলে x যদি 3 হয়, তাহলে এখানে আমার পেট্রোল কত আছে? পেট্রোল আছে 3 7 21, আর অকটেন আছে 3 3 9। তার মানে 21 আর 9। তো এখন পরের অংশটুকু কি, যে এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 3:7 হবে। তাহলে অকটেনের পরিমাণ আছে 9, তাহলে এই 9 এর সঙ্গে আর কত যোগ করলে আমার অনুপাতটা 3:7 হবে। তো আবার আমরা ধরি, যে ধরি y পরিমাণ অকটেন মেশাতে হবে। তাহলে y পরিমাণ যদি মিশানো হয়, তাহলে অকটেনের পরিমাণ কত হবে? তাহলে অকটেন হবে 9 যোগ y। তাহলে এখন আমাদের অনুপাতটা কত হবে? আমার পেট্রোল অনুপাত অকটেন, তাহলে পেট্রোল আমার আছে 21 অনুপাত 9 যোগ y। এটা যদি হয়, তাহলে এইটা হবে 3:7। প্রশ্নে বলা আছে যে তাহলে অনুপাত হবে 3:7। তো এখান থেকে আমরা সমাধান করব। আমরা জানি অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। এখন আমরা এটা কাটতে পারি, 3 দিয়ে 21, 3 7 21। তাহলে আমরা যদি এখন আর গুণন করি, তাহলে 9 যোগ y ইকুয়াল টু 7 7 49, বা y ইকুয়াল টু 49 বিয়োগ 9 সমান সমান 40। তাহলে অ্যান্সার আছে 40 গেল। আচ্ছা, আমরা এখন পরের প্রশ্ন দেখি, 15 নং, যে ক একটি জিনিস খ এর কাছে 20-25% লাভে বিক্রি করে, খ জিনিসটি গ এর কাছে ক এর ক্রয় মূল্যে বিক্রি করে, খ এর শতকরা কত ক্ষতি হলো? তো এখানে বিষয়টা হচ্ছে যে প্রথমে ক একটা জিনিস খ এর কাছে 25% লাভে বিক্রয় করে, আবার খ ওই জিনিসটি আবার গ এর কাছে বিক্রি করে, কিন্তু তার বিক্রয় মূল্য হচ্ছে ক যে মূল্যে ক্রয় করছিল সেই ক্রয় মূল্যে সে বিক্রয় করে গ এর কাছে। তার মানে খ এর নিশ্চয়ই ক্ষতি হয়। তো এই ক্ষতির পরিমাণটা বের করতে হবে। তো আমরা দেখি, যে আমরা ধরে নেব, যে ধরি ক এর ক্রয় মূল্য 100 টাকা। তাহলে ক যদি 100 টাকায় কিনে আর 25% যদি লাভ করে, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে এই 120 টাকা ক্ষয়ের কাছে বিক্রয় করে। এখন তাহলে ক্ষয়ের ক্রয় মূল্য আছে 120, তাহলে ক্ষয়ের ক্রয় মূল্য 120 টাকা। আবার গয়ের কাছে কয়ের ক্রয় মূল্যে বিক্রি করে, তাহলে ক্ষয়ের বিক্রয় মূল্য হচ্ছে এক, বিক্রয় করে কয়ের ক্রয় মূল্যের সমান, মানে 100 টাকায় বিক্রয় করে। তাহলে নিশ্চয়ই এর ক্রয় মূল্যটা বেশি, বিক্রয় মূল্য কম, তার মানে এর ক্ষতি হয়। তাহলে অতএব ক্ষয়ের ক্ষতি হবে কত? ক্ষয়ের ক্ষতি 120 বিয়োগ 100 সমান সমান 100 টাকা। তাহলে আমার শতকরা চাইছে, তাই 120 টাকায় ক্ষতি হয় কত? 120 টাকায় ক্ষতি, সরি এটা হবে 20 টাকা ক্ষতি হয়। 120 টাকায় ক্ষতি 20 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 20/120। অতএব 100 টাকায় ক্ষতি হয় 20 ইন্টু 100/120। 0 0 কাটা, 2 দিয়ে 6, 2 দিয়ে 5, 2 দিয়ে 3, 2 দিয়ে 10। তাহলে 5 10 50/3। তো এটা যদি আমরা ভাগ করি, 50, 3 3 3 কে 3, 20, 3 6 18। তো 18 19 20 2,
2/3, 16 সমস্ত 2/3। তো আমাদের অ্যান্সার হয় 16 সমস্ত 2/3, কিন্তু উত্তরে এমন কোনো অপশন নাই, সুতরাং আমরা এখানে অ্যান্সার এটা আমাদের নাই। আমরা পরের প্রশ্ন দেখি 16 নং, যে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক। এটা একটা উপপাদ্য থেকে প্রশ্ন আসছে, তো আমাদের এটা জেনে রাখতে হবে, না জানলে আসলে এটা পারা সম্ভব নয়। সাপোজ এটা যদি আমাদের একটা ত্রিভুজ হয়, তাহলে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে, তো সাপোজ আমরা আছে এই বাহুটাকে বর্ধিত করব, এটা যদি এ বি সি ত্রিভুজ হয়, তাহলে বিসি বাহুকে আমরা যদি ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে এই যে বর্ধিত কোণ উৎপন্ন হলো, তো এই বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক। তো আমাদের একটা উপপাদ্য আছে যে এই বহিস্থ কোণ ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান। তাহলে অন্তস্থ বিপরীত, মানে এই দিকে এটাকে আমরা যদি ধরি এর পাশাপাশি, তাহলে এর বিপরীত হচ্ছে এইটা, তাহলে অন্তস্থ এর বিপরীত দুই কোণের সমষ্টির সমান হবে। তার মানে এখানে এ কোণ প্লাস বি কোণ সমান সমান হবে এই যে এ সি ডি কোণ, তাহলে এ সি ডি কোণ বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান। তো এখানে অ্যান্সার আছে খ, আছে তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হবে, তার মানে অ্যান্সার আছে খ। এরপরে আমরা পরের প্রশ্ন দেখি যে 17 নং, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। তো সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তো এখানে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তো আমাদের এটা সূত্রটা জেনে রাখতে হবে। 17 নং, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 এ স্কোয়ার। এ হচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, যদি 10 মিটার হয় তাহলে √3/4 10 স্কোয়ার, √3/4 10 স্কোয়ার মানে 10 10 100, আর 4 দিয়ে যদি আমরা এটা কাটি 4 25 100, তার মানে এটা 25√3। তো আমাদের অ্যান্সার আমরা দেখি যে 25√3, হ্যাঁ 25√3 আছে, অ্যান্সার ঘ। এরপর আমরা পরের প্রশ্ন দেখি 18 নং, যে কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 40 বর্গমিটার এবং সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব 8 মিটার, একটি বাহুর দৈর্ঘ্য 6 মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত। তো এখানে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে এবং সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব লম্ব দূরত্ব এবং বাহু দুটির মধ্যে একটার দৈর্ঘ্য দেওয়া আছে, অপরটির দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা দেখি এটা কিভাবে করতে পারি। তো আমাদের এর জন্য ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। তো আমরা প্রথমে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা লিখি, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইন্টু সমান্তরাল বাহুর যোগফল। তো এখানে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে, এটা 40 বর্গমিটার, তাহলে আমরা এখানে ক্ষেত্রফল সমান 40 দেওয়া আছে সমান সমান হাফ সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব, এটাও দেওয়া আছে মধ্যবর্তী দূরত্ব 8 মিটার, তাহলে ইন্টু 8 ইন্টু সমান্তরাল বাহুর বাহুর যোগফল। তো সমান্তরাল বাহু এখানে একটার দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, আর একটা দেওয়া নাই, তাহলে যেটা দেওয়া নাই আমরা ওটা ধরে নিই এক্স, তাহলে এখানে হবে 6 যোগ এক্স। এটা আমরা এখন সমাধান করব। এক্স ইজিক্যাল টু 10 বিয়োগ 6 সমান সমান 4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4, যে অপর বাহুর দৈর্ঘ্য 4 মিটার। আমরা পরের প্রশ্ন দেখি, যে x-6 ইজিক্যাল টু 7x-48 কে সমাধান করলে x এর মান কত হবে। তো এখানে খুব সিম্পল একটা অঙ্ক দেওয়া আছে, তো এটাতে সমাধান করে x এর মান বের করতে হবে। তো আমরা দেখি 19 নং, x-6 ইজিক্যাল টু 7x-48। তো আমরা x গুলোকে একদিকে নিব, তাহলে আমরা বড় সংখ্যাটাকে আমরা এই সবগুলোকে এই বড়টাকে আমরা বাঁ দিকে নিয়ে আসি। 7x-48 ইজিক্যাল টু x-6। তো 7x, এই এক্সটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসলে -x ইজিক্যাল টু, এইদিকে আছে -6 আর এখানে -48, এইদিকে গেলে +48। 7x থেকে x বিয়োগ করলে আমাদের হবে 6x ইজিক্যাল টু 48 থেকে 6 বাদ দিলে আমাদের হবে 42, বা x ইজিক্যাল টু 6 দিয়ে 42 কাটলে 6 7 42, তাহলে x এর মান হচ্ছে 7। তো 19 নং অ্যান্সার ঘ 7। পরের প্রশ্ন দেখি, নাবিল থেকে আরজু 9 বছরের বড় এবং আলী 5 বছরের ছোট,
তাদের বয়সের সমষ্টি 52 হলে বছর হলে আলীর বয়স কত? তাহলে এখানে দেওয়া আছে যে নাবিল থেকে আরজু 9 বছরের বড় এবং আলী 5 বছরের ছোট। তার মানে নাবিলের বয়স যদি আমরা ধরি তাহলে নাবিল থেকে আমরা আরজুর বয়স পাবো এবং আলীর বয়স পাবো। এই সবগুলোর যোগফল হচ্ছে 52 বছর। তো এখান থেকে সমাধান করে আমাদেরকে আলীর বয়স বের করতে হবে। তাহলে আমরা দেখি কিভাবে করতে পারি। 20। তো নাবিলের বয়স আমরা ধরে নেবো, যে ধরি নাবিলের বয়স x বছর। তাহলে নাবিলের যদি x হয় তাহলে নাবিল থেকে আরজু 9 বছরের বড়। তাহলে আরজুর বয়স কত হবে? আরজুর বয়স হবে x যোগ 9 বছর। আবার আলী 5 বছরের ছোট, তাহলে আলীর বয়স হবে যে নাবিলের বয়স থেকে 5 বছর কম। তাহলে আলীর বয়স x বিয়োগ 5, এত বছর। আবার বলছে যে তাদের বয়সের সমষ্টি 52, মানে 3 জনের বয়সের সমষ্টি যদি করি আমরা তাহলে 52 হবে। তাহলে প্রশ্ন মতে x যোগ x প্লাস 9 প্লাস x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 52, বা এখানে x x x 3x, আর 9 থেকে 5 বাদ দিলে আমাদের থাকবে 4 ইজ ইকুয়াল টু 52, বা 3x ইজ ইকুয়াল টু 52 বিয়োগ 4, x ইজ ইকুয়াল টু 52 বিয়োগ 4 করলে হবে 48, 48 বাই 3। তো 3 দিয়ে যদি আমরা কাটি 3 ষোলং 48, x ইজ ইকুয়াল টু 16। তাহলে x যদি 16 হয় তাহলে আলীর বয়স x, মানে x হচ্ছে নাবিলের বয়স 16 হলো, তাহলে এটা হচ্ছে 16। তো আমাদের চাইছে হচ্ছে আলীর বয়স, তাহলে এখানে আলীর বয়স আমরা বের করি। x এর মান হচ্ছে 16 যদি হয় তাহলে 16 বিয়োগ 5 ইজ ইকুয়াল টু 11। তাহলে অ্যান্সার আমাদের খ 11। আমরা পরের অঙ্ক দেখি 21। যদি 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায় তবে 10টি ঘোড়া ওই সময় কত সের ছোলা খাবে? তো এখানে 6টি ঘোড়ার 4 দিনে 30 সের ছোলা খায়। এখন 6 এর জায়গায় যদি আমি 10টি ঘোড়া নেই তাহলে ওই 4 দিন সময়ে তাদের কত কেজি ছোলা লাগবে? তো আমরা এটা করার জন্য আমাকে প্রথমে একটা ঘোড়ার 4 দিনের খাবার কত সেটা বের করতে হবে। তাহলে একটা ঘোড়া যদি 4 দিনের খাবার বের করতে পারি তাহলে আমরা 10টা ঘোড়াটাও বের করতে পারবো। এখানে দেয়া আছে যে 6টি ঘোড়া 4 দিনে খায় 30 সের ছোলা। তাহলে একটি ঘোড়া 4 দিনে খায়, তাহলে 30 বাই 6 সের ছোলা। তাহলে 10টি ঘোড়া 4 দিনে খাবে, বেশি খাবে, 30 ইন্টু 10 বাই 6। তাহলে 2 দিয়ে কাটি যদি 3, 2 দিয়ে 5, আর 3 দিয়ে কাটলে 3 10 30, তাহলে 5 10 50 সের ছোলা। তো অ্যান্সার আমাদের গ 50 সের ছোলা। এখন আমরা পরের অঙ্ক দেখি 22 নং, যে একটি গাড়ি প্রতি লিটার পেট্রোলে 8 কিলোমিটার যায় এবং কোনো এক স্থানে পৌঁছতে 18 লিটার তেল খরচ হয়। যদি গাড়িটি প্রতি লিটার তেলে 9 কিলোমিটার চলতো তবে কি পরিমাণ পেট্রোল কম লাগতো? এখানে প্রথমে দেওয়া আছে যে একটা গাড়ি প্রতি কিলোমিটার, সরি 1 লিটার তেলে 8 কিলোমিটার যায়। তো তার মানে হচ্ছে উল্টা দিক থেকে আমরা যদি ধরি যে 8 কিলোমিটার যেতে তার 1 লিটার তেল লাগে এবং কোনো এক স্থানে পৌঁছতে তার 18 লিটার তেল খরচ হয়। তার মানে 1 লিটার তেলের যদি সে 8 কিলোমিটার যায় তাহলে 18 লিটার তেলে কত কিলোমিটার যাবে? তাহলে আমরা এখান থেকে দূরত্বটা বের করতে পারবো। আবার হচ্ছে ওই দূরত্বটা সে যদি প্রতি লিটারে 9 কিলোমিটার যায় সেক্ষেত্রে তার কত লিটার তেল লাগবে, এটাই হচ্ছে অঙ্ক। তো আমরা প্রথমে দূরত্বটা বের করে নেবো এখান থেকে, যে 1 লিটার তেলে যায় 8 কিলোমিটার, তাহলে আমার 18 লিটার তেলে কত যাবে? 18 লিটার তেলে যাবে, তেল বলতে এখানে পেট্রোল, 8 ইন্টু 18 ইজিক্যাল টু 14, 144 কিলোমিটার। তাহলে আমরা দূরত্ব পেলাম যে 144 কিলোমিটার। এখন আমার প্রতি লিটার তেলে 9 কিলোমিটার যদি যায়, মানে 9 কিলোমিটার যায় আছে 1 লিটার তেলে, তাহলে আমার ওখান থেকে আমাকে 14 লিটার 144 কিলোমিটার যেতে কত লিটার তেলের প্রয়োজন সেটা আগে বের করি। তাহলে 9 কিলোমিটার যায় 1 লিটার পেট্রোলে, 1 কিলোমিটার যায় 1/9 লিটার পেট্রোলে, অতএব 144 কিলোমিটার যায় 144/9 লিটার পেট্রোলে। তাহলে 9 দিয়ে যদি কাটি আমরা, 9 কে 9, 5 54, 6 নং
54, তার মানে 16 লিটার পেট্রোলে। তাহলে আমার লাগে আছে 16 লিটার, যদি প্রতি লিটারে 9 কিলোমিটার করে যায়। কিন্তু অরিজিনালি সে প্রতি লিটারে 8 কিলোমিটার করে যাওয়াতে তার তেল খরচ হয় 18 লিটার। তাহলে 18 লিটার তেল খরচ হয়, 9 কিলোমিটার গেলে 16 লিটার তেল খরচ হতো। তাহলে তার কি পরিমাণ পেট্রোল কম লাগতো? তাহলে 18 বিয়োগ 16, 2 লিটার। তাহলে অ্যান্সার আমার হবে 2 লিটার, গ। পরের অঙ্ক দেখি 23, যে একজন বোলার গড়ে 14 রান দিয়ে 12টি উইকেট পান, পরবর্তী খেলায় গড়ে 6 রান দিয়ে 4টি উইকেট পান, এখন তার উইকেট প্রতি গড় রান কত? তো এখানে গড় রান বের করার জন্য আমাকে টোটাল রান এবং টোটাল উইকেটের সংখ্যা বের করতে হবে। তো প্রথমে তার হচ্ছে গড় ছিল 14 রান, এবং সে উইকেট পায় 12টি। তার মানে প্রতিটি উইকেটের জন্য 14 রান করে সে দেয়। তাহলে টোটাল কত রান দেয়? তাহলে টোটাল রান ছিল তার হচ্ছে, আমরা যদি এখানে রান লিখি আর এ পাশে যদি আমরা লিখি উইকেট, তাহলে প্রথমে তার রান ছিল, গড় ছিল 14 এবং উইকেট ছিল 12টি। তার মানে একটা উইকেটের জন্য যদি 14 রান হয়, তাহলে 12টি উইকেটের জন্য আছে 12 ইন্টু 14, আর উইকেট ছিল তার 12টি। তো এটা হয়, পূর্বের রান ছিল 168, উইকেট ছিল 12। পরবর্তীতে সে গড়ে 6 রান দিয়ে 4টি উইকেট পায়। তার মানে গড় ছিল 6, তাহলে প্রতিটা উইকেটের জন্য 4টি উইকেট, প্রতি উইকেটের জন্য যদি 6 রান হয়, তাহলে 4টি উইকেটের জন্য 4 6 24 রান। তাহলে তার 24 রান, আর উইকেট পেল সে 4টি। তাহলে এখন আমরা মোট যদি করি, তাহলে 12 আছে 16টি উইকেট হয়, আর তার রান হয় 192, 192। তাহলে এখন গড় কত হবে? এখন গড় হবে 192। এই টোটাল রানকে আমরা টোটাল উইকেট দিয়ে ভাগ দেব, তাহলে প্রতিটি উইকেটের জন্য তার কত রান হয়? এটা হবে 12। তো অ্যান্সার আমার গড় 12। পরের অঙ্ক দেখি, যে একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের 35% লাভ করেন, মোট 280 টাকা লাভ হলে জিনিসটির বিক্রয় মূল্য কত? তো আমরা দেখি অঙ্কটি কিভাবে করতে পারি। 24, তাহলে একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের 35% লাভ করে। তো ক্রয় মূল্য আমরা যদি ধরি নেই, যে ক্রয় মূল্য, ধরি ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 যদি হয়, তাহলে 35% লাভে বিক্রয় মূল্য কত? 35% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 35 মানে 135 টাকা। তাহলে তাহলে লাভ হয় কত? লাভ তাহলে কত হলো? 35 টাকা লাভ হয়। তাহলে এখন 35 টাকা লাভ হলে তার বিক্রয় মূল্য 135 টাকা। তাহলে লাভ যদি আমার 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 135 বাই 35 টাকা। আর লাভ যদি আমার 280 টাকা দেয়া আছে এখানে প্রশ্নে, যে 280 টাকা হলে জিনিসটির বিক্রয় মূল্য কত? তাহলে 280 টাকা লাভ হলে বিক্রয় মূল্য হবে 135 ইন্টু 280 বাই 35। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের বের হবে 1080 টাকা, 1080 টাকা। তাহলে আমাদের অ্যান্সার 1080, অ্যান্সার গ। পরের প্রশ্ন দেখি। আমাদের পরের প্রশ্ন 25 নং, যে একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত বিক্রয় মূল্য 90 টাকার উপর 15% ডিসকাউন্ট দেন, শার্টটির ক্রয় মূল্য কত? তাহলে শার্টে লেখা আছে যে বিক্রয় মূল্য 90 টাকা, এবং সেটার উপর আবার 15% সে ডিসকাউন্ট দেন। তাহলে শার্টটির ক্রয় মূল্য কত? 25 নং, যে 90 টাকায় সে 15% ডিসকাউন্ট দেয়, তার মানে 100 টাকায় ডিসকাউন্ট দেয়, 100 টাকায় ডিসকাউন্ট দেয় 15 টাকা, 15 টাকা। তাহলে 1 টাকায় ডিসকাউন্ট দেবে 15 বাই 100 টাকা। তাহলে সে 90 টাকায় কত ডিসকাউন্ট দেবে? 90 টাকায় ডিসকাউন্ট দেয় 15 ইন্টু 90 বাই 100। তাহলে 0 0 5 দিয়ে কাটে যদি, 3 5 15, আর এটা 5 দুগুণে 10। তাহলে 3 নং 27 বাই 2, তার মানে 13.5 টাকা। তাহলে ডিসকাউন্ট দেয় 13.5। তাহলে এখন এটা মূলত ক্রয় মূল্য না, এটা আসলে বিক্রয় মূল্য হওয়ার কথা। শার্টের বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য 90 টাকা লেখা আছে, তাহলে এখন বিক্রয় মূল্য হবে 90 বিয়োগ 13.5, যেহেতু 13.5 টাকা সে ছাড় দেয়। তাহলে এইটা হবে অ্যান্সার 76.50। তাহলে আমাদের অ্যান্সার ঘ, 76.50। এরপর আমরা পরের অঙ্ক দেখি, 26 নং প্রশ্ন।
26 নং কি বলছে দেখি। 26 নং এ বলা আছে যে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। তো এটা একটা শর্টকাট নিয়ম আছে। তো আমরা বৃহত্তম বের করার জন্য দুইটি ভগ্নাংশকে আমরা তুলনা করব। এভাবে তুলনা করতে করতে আমরা বের করব যে কোনটির চেয়ে কোনটি বড়। তো আমরা দেখি এটা কিভাবে করা হয়। 26 নং। তো আমাকে প্রথমে আমরা দুইটা নিয়ে বিবেচনা করব, তারপরে যেটার মধ্যে যেটা বড় হবে সেটা নিয়ে তারপরেরটার সঙ্গে, আবার তাদের মধ্যে যেটা বড় হবে সেটা নিয়ে তারপরের সঙ্গে আমরা আছে তুলনা করব। তো এটা করবো আমরা কিভাবে, প্রথমে প্রথম দুইটা নেব আমরা, ক এবং খ। তাহলে প্রথমে ক খ আছে 2/5 আর আছে 3/7, সরি 3/7। তো এটা আমরা কিভাবে করব, আর গুণনের মতো করব। এই প্রথমটার লব, দ্বিতীয়টার হর, এটা গুণ করব। 7 দুগুণে আমরা এটা গুণ করব, এটা গুণ করে আমরা এই দিকে লিখবো 7 দুগুণে 14, আর এই দিকে গুণ করে আমরা এটা নিচে লিখবো 3×5 15। তাহলে যেটা বড় হবে সেই ভগ্নাংশটা বড়। তাহলে 15 যেহেতু বড়, তাহলে 3/7 এটা বড়। তাহলে এখন আমরা পরেরটার সঙ্গে আবার এটা তুলনা করি। 3/7, 3/7 এটার সঙ্গে আমরা গ নং যে গয়ের যে ভগ্নাংশ আছে সেটা তুলনা করব 4/9। তাহলে এইদিকে গুণ করব, তাহলে এইদিকে গুণ করে 3 নং 27 আর 4 28। যেহেতু 28 বড়, তার মানে 4/9 বড়। এখন আবার 4/9 এর সাথে আমরা 5/11 ঘন অঙ্কের তুলনা করব। এখানে আছে 5/11। তাহলে এটা যদি করি 4×11 44 আর 5 নং 45। যেহেতু 45 বড়, তার মানে 5/11 এই ভগ্নাংশটা বড় হবে। তাহলে অ্যান্সার হবে আমাদের ঘ। আমরা পরের অঙ্ক দেখি। যে 27 নং, এখানে 27 নং একটা সরল অঙ্ক দেওয়া আছে। তো এই সরল অঙ্কটা দেখি আমরা কিভাবে করতে, দশমিকের একটা বিষয় এখানে। তো এটা অনেকের কাছে খুব কঠিন মনে হয়, কিন্তু আমি আজকে খুব সহজভাবে দেখাবো। তো দেখি আমরা কিভাবে করি। 27, তো অঙ্কটা আমি প্রথমে উঠাই নেই। 0 6। তো আমরা নর্মালি গুণের সময় আমরা সংখ্যাগুলো যেমন গুণ করি, তেমন এখানে আমরা প্রথমে সংখ্যাগুলো গুণ করে নেবো। 4 3 4 12, 12 কে 12। তাহলে এখানে আমার সংখ্যাগুলো গুণ করায় 12 হয়। এখন আমি দশমিক কোথায় দেবো, দশমিক হিসাব করব। দশমিক পরে কতটি সংখ্যা আছে, তো এখানে দশমিকের পরে আছে এক, আছে একটা, এখানে আছে দুইটা, এখানে আছে তিনটা। তার মানে এখানে 3 2 5 আর একে 6টা। তাহলে এখানে যে আমার সংখ্যাগুলো হবে, এখানেও দশমিকের পরে 6টা শূন্য সহ আর কি, শূন্য সহ টোটাল 6টা হতে হবে। 1 2 3 3 3 6। তাহলে এখানে 2 আছে, 1 আছে, এখানে দুইটা, বাকিগুলো শূন্য দেবো। 3টা 4টা 5টা 6টা, এখানে দশমিক দেবো। তাহলে এটা আমার হচ্ছে উপরের বিষয়। এখন নিচে যদি আমরা হর দেখি, তাহলে হর আছে এখানে 6 সংখ্যা আছে আর 1, তাহলে 6 কে 6। আর এখানে আছে দশমিকের পরে দুইটি, এখানে আছে দুইটি, মানে 4টি। তার মানে এখানে 3টা শূন্য দিতে হবে, শূন্য দিয়ে দশমিক দিতে হবে। এখন আবার ভাগের ক্ষেত্রে সেম, আমরা আগে সংখ্যাগুলো ভাগ করে নেব। 6 দুগুণে 12, 2 হলো। এখন এখানে এখানে যতটি শূন্য আছে, এই শূন্যগুলা এখান থেকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এখন থাকে কত, একটা শূন্য আর 2, তার মানে 0.02। তাহলে আমাদের অ্যান্সার 0.02। দেখেন গত বড় একটা অঙ্ক আমরা খুব সহজে করে ফেললাম। অ্যান্সার খ। আমরা পরের অঙ্ক দেখি। 28 নং, যে 550 গ্রামের একটি কেক বানাতে চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা এবং কিশমিশের 1/2 গুণ পরিমাণ চিনি লাগলে ময়দা কতটুকু লাগবে। তার মানে এখানে টোটাল পরিমাণ দেওয়া আছে 550 গ্রাম। এখানে চিনি, একটি কেক বানাতে চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা এবং কিশমিশের 1/2 গুণ পরিমাণ চিনি। তার মানে এখানে আমাকে যে কোনো একটা ধরে নিতে হবে, ধরে নিলে আমরা বাকিগুলা বের করব। আর ওই বাকি সবগুলো আমরা যোগ করলে এখানে আমাদের 550 পাবো। চিনির পরিমাণ আমরা একটা ধরে নেই। তাহলে এখানে যে ধরি চিনি এক্স, তাহলে চিনি যদি এক্স হয়, তাহলে চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা লাগে। তাহলে ময়দা কত হবে, ময়দা দ্বিগুণ পরিমাণ মানে 2x। আবার কিশমিশের এত গুণ পরিমাণ চিনি লাগে। তাহলে এখন আবার যদি কিশমিশ হবে, তাহলে x/3/2। তার মানে এটা দিয়ে ভাগ করলে আমরা কিশমিশ পাবো। তাহলে এখন এটা যদি ভাগ উল্টায় গুণ করি, তাহলে x × 2/3, মানে হচ্ছে 2x/3। এটা হচ্ছে আমার কিশমিশ। এখন টোটাল পরিমাণ দেওয়া আছে 550 গ্রাম। তাহলে সবগুলো আমরা যদি যোগ করি, x + 2x + 2x বাই আছে 3 = 550। তাহলে এখানে আমরা লসাগু যদি করি, 3x + 3 × 6x + 2x = 550, বা 6 3 9 9 10 11, 11x/3 = 550। তাহলে 11 দিয়ে যদি আমরা এই 550 কে কাটি, তাহলে 50 বের হয়। তাহলে x = 3 × 5 = 15, 150। তাহলে আমরা এটা চিনির পরিমাণ পাইলাম
150, কিন্তু আমাদের চেয়েছে আছে ময়দা। তাহলে ময়দা কত হবে? এই যে ময়দা আছে 2x, তার মানে আছে 2 গুণন 150 সমান সমান 300। তাহলে আমাদের চিনি লাগবে 300 গ্রাম, অ্যান্সার হ। আমরা পরের অঙ্ক দেখি যে এটা একটা বীজগণিতের অঙ্ক। a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 4 হলে a কিউব মাইনাস 1/a কিউব সমান কত? তো এটা জানার, এটা অঙ্ক করার জন্য আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। তো এখানে আমাদের দেয়া আছে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদেরকে বের করতে হবে a কিউব মাইনাস 1/a কিউব। এর সূত্রটি হচ্ছে a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3a 1/a মানে 3ab ইন্টু a মাইনাস b। মানে এটা হচ্ছে a যদি হয় আর এটা যদি b হয়, তাহলে a মাইনাস, মানে সূত্রটা আমরা লিখি। সূত্রটি হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা মূলত সূত্র না, এটা একটা অনুসিদ্ধান্ত। তো a মাইনাস 1/a এটার মান দেওয়া আছে 4, তাহলে আমরা 4 কিউব, এটা কেটে যায়, তাহলে প্লাস 3 ইন্টু এটার মান দেওয়া আছে 4, তাহলে 4 উপর কিউব দিলে 4 4 16, 4 16 64 যোগ 3 4 12। তাহলে এখানে 4 2 6, 6 রেখে 7, 76। তাহলে আমাদের অ্যান্সার 76। পরের অঙ্ক দেখি 30 নং, যে 2x স্কোয়ার মাইনাস 5x ইজ ইকুয়াল টু 7 এর উৎপাদক কোনটি? এই ধরনের অঙ্ক প্রতি বছরই প্রায় আসে। তো আমরা দেখি, এটা একটা উৎপাদক বিশ্লেষণ অঙ্ক। তো দেখি আমরা কিভাবে করতে পারি। 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 7। তো এটা একটা মিডল টার্ম অঙ্ক। তো মিডল টার্মের নিয়ম হচ্ছে যে এই যে লাস্টের সংখ্যা আর প্রথমের এই রাশি, লাস্ট রাশি আর প্রথম রাশি, এটা গুণ করে আমাকে যেটা হবে এই মিডলের যে রাশিটা আছে এটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন গুণ করলে এটা হয়, আবার যোগ বিয়োগ করলে মিডলের যে অংশটা সেটা যেন ঠিক থাকে। তাহলে এখানে আমরা এই ফার্স্ট অংশ আর লাস্ট অংশ যদি গুণ করি, তাহলে এখানে 7 দুগুণী 14 মানে 14x স্কোয়ার। তো আমাকে মাঝের অংশ 5x কে এমন ভাবে ভাঙতে হবে, সরি এটা মাইনাস 14x স্কোয়ার মানে মাইনাস 7 আর 2x স্কোয়ার, এটা গুণ করলে হয় 7 দুগুণী 14 মাইনাস 14x স্কোয়ার। তো মাঝেরটাকে আমাকে এমন ভাবে ভাঙতে হবে যেন 14x স্কোয়ার হয়। তো আমরা এটা যদি আমরা ভাঙি যে মাইনাস 7x আর এর সঙ্গে যদি প্লাস 2x করি, তাহলে এই দুটো যখন আমরা গুণ করব, দেখেন 7 দুগুণে 14 প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, মানে গুণ করলে আবার এটা মিলে যাচ্ছে। আর যদি যোগ বিয়োগ করি, তাহলে মাইনাস 7x এর থেকে 2x বাদ দেয় যদি, তাহলে মাইনাস 5x, মানে আমার মিডলেরটা মিলে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখবো মাইনাস 7x প্লাস 2x, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 5x মাইনাস 7। তো এখানে যদি আমরা x কমন নেই, তাহলে 2x মাইনাস 7 প্লাস, সরি এই অংশটা হবে না, এখানে হবে 7x প্লাস 2x। তাহলে এখান থেকে আমি 1 যদি কমন নেই, তাহলে 2x মাইনাস 7, তাহলে 2x মাইনাস 7 x প্লাস 1। তাহলে এটা হবে আমাদের উৎপাদক। তাহলে এখানে অ্যান্সার আছে ঘ, 2x মাইনাস 7 x প্লাস 1। আমরা পরের অঙ্ক দেখি যে এখানে 31 নং, যে p সংখ্যক সংখ্যার গড় m এবং m সংখ্যক সংখ্যার গড় n, সবগুলো সংখ্যার গড় কত? তো এখানে আমাদের সংখ্যার যেহেতু গড় দেওয়া আছে, তাহলে পরিমাণটা যখন আমরা বের করব, গড় আর হচ্ছে সংখ্যাটা গুণ করতে হবে। তাহলে 31 নং, তাহলে প্রথমটার ক্ষেত্রে হবে এখানে p সংখ্যক, তার মানে সংখ্যা আছে p, তাহলে এদের আছে মোট পরিমাণ হবে p ইন্টু m মানে pm। আর দ্বিতীয়টার ক্ষেত্রে m সংখ্যক সংখ্যার গড় n, তাহলে এখানে সংখ্যা আছে m আর পরিমাণ হচ্ছে m ইন্টু n মানে mn। তাহলে এইখানে আমার এই দুটো আছে সংখ্যা আর এই দুটো আছে আমার পরিমাণ। তাহলে আমরা যদি এখন টোটাল করি, তাহলে এটা p প্লাস m আর এটা হচ্ছে প্লাস করলে pm প্লাস mn। এখন আমরা যদি এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে পরিমাণ, তাহলে আমরা যদি এখন গড় করতে চাই, তাহলে গড় হবে কি? গড় হবে পরিমাণ বাই সংখ্যা, pm প্লাস mn বাই p প্লাস m। তো আমরা দেখি এই মানটা কোথায় আছে। তো আমাদের অ্যান্সারে এই মানটা কোথাও দেওয়া নাই, তার মানে এই অ্যান্সারটা ভুল দেওয়া আছে। তো এই ছিল আজকের আমাদের ম্যাথ সলিউশন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।